আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজে। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতো। রাজধানীর বিজয়নগরে প্রকাশ্য দিবালোকে গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের ওপর বর্বরচিত হামলা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে অস্থিরতা তৈরি করেছে। হামলায় নূর ও তার সহযোদ্ধারা গুরুতরভাবে আহত হন, যে শুধু একটি রাজনৈতিক দলের জন্য নয়, সারা দেশের গণতান্ত্রিক যাত্রাপথের জন্য এক অশনি সংকেত। এই ঘটনা দেশীয় ও আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। দুদিন আগেই নির্বাচন কমিশন আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে, কিন্তু নূরের ওপর আক্রমণকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলো নতুন করে রাজপথে নেমে যাওয়ার এবং ক্রমাগত অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হওয়ার প্রেক্ষিতে নির্বাচন আদৌ ঘোষিত সময় অনুযায়ী হবে কিনা তা নিয়েই নানা মহলের সংশয় ও শঙ্কার জন্ম হয়েছে। আরও জানব আলী আহমেদ মাবরুরের প্রতিবেদনে। নূরের উপর হামলার ঘটনায় বিএনপি, জামায়াতে ইসলামী, এবি পার্টি, এনসিপি, বাম গণতান্ত্রিক জোট সহ প্রায় সব বিরোধী দল তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে। অতীতের রাজনৈতিক বিভাজন সত্ত্বেও এই ঘটনায় তারা এক সুরে কথা বলছে। জামায়াতে ইসলামী বিবৃতির পাশাপাশি ঢাকায় বড় আকারের বিক্ষোভ মিছিল করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশে গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস প্রমাণ করে যে বড় ধরনের আক্রমণ ও দমননীতি প্রায়শই বিরোধী শক্তিগুলোকে একত্রিত করে। জুলাই আন্দোলনের পর বিভিন্ন বিষয়ে মতপার্থক্য ও মতবিরোধের কারণে গেল এক বছর ফ্যাসিবাদী বলয়ের বাইরের দলগুলোর মধ্যে সমন্বয়ের অভাব ছিল। কিন্তু নুরুল হক নূরের উপর হামলা অনেকের কাছে সংকেত দিচ্ছে যে ফ্যাসিবাদী শক্তি মোকাবেলায় আর বিভক্ত থাকা সম্ভব নয়। এই ঐক্য ভবিষ্যৎ নির্বাচনের জন্য একটি বড় পরিবর্তন আনতে পারে। সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, নূরের উপর হামলা প্রমাণ করেছে সামরিক বাহিনীর সদস্যরা, পুলিশ বাহিনীর সদস্যরা এবং সিভিল পোশাকের আরও কিছু মানুষ। এই সিভিল মানুষগুলোর পরিচয় সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। চেইন অব কমান্ডে থাকা এসব বাহিনী ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুমোদন ছাড়া কোথাও মোতায়েন হতে বা তৎপরতা চালাতে পারে না। কিন্তু কে তাদের আদেশ দিল, এমন কোনো তথ্য এখনও কেউ নিশ্চিত করতে পারেনি। সরকারের প্রধান উপদেষ্টা সহ অনেক উপদেষ্টাই নূরের ওপর আক্রমণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন, নিন্দা জানিয়েছেন। রাষ্ট্রের সর্বোচ্চ পদে আসীন ব্যক্তিরাই যদি নিন্দা জানান, তাহলে আইন শৃঙ্খলা বাহিনী এতটা হিংস্রভাবে আক্রমণ চালালো কার হুকুমে? এগুলো নিয়েও জনমনের সন্দেহের দানা বাঁধছে। জনমনে এই ধারণা আরও প্রকট হয়েছে যে অন্তর্বর্তী সরকারের অধীনে থাকলেও প্রশাসনের ভেতরে এখনও আওয়ামী লীগের ফ্যাসিবাদী দোসররা সক্রিয় রয়েছে। সাধারণ মানুষ মনে করেন, অন্তর্বর্তী সরকারের প্রথম দায়িত্ব হওয়া উচিত ছিল প্রশাসনের ভেতরে থাকা দলীয় প্রভাবমুক্ত দোসরদের অপসারণ। তা না হলে তারা যতই নিরপেক্ষ নির্বাচনের প্রতিশ্রুতি দিক, জনগণ তা বিশ্বাস করবে না। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের সময় জনগণের আশা ছিল তারা একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দেবে। কিন্তু নুরুল হক নূরের মতো তরুণ নেতার উপর প্রকাশ্য দিবালোকে হামলা প্রমাণ করছে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুরোপুরি সফল হয়নি। জনগণের একাংশ মনে করছে, যদি অন্তর্বর্তী সরকার ভোটের আগেই সাধারণ নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে না পারে, তাহলে নির্বাচনের সময় নিরপেক্ষতা কিভাবে নিশ্চিত করবে? সেই প্রশ্ন থেকেই আস্থা সংকট দিন দিন বেড়েই চলেছে। জুলাই বিপ্লবের পর রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল ছিল। বাহিনীগুলোর মধ্যে পূর্ববর্তী সরকারের প্রভাবশালী কর্মকর্তারা দায়িত্বে ছিলেন, যারা নতুন অন্তর্বর্তী সরকারের অনেক নির্দেশনায় মানেননি। এর বাইরে রাজনৈতিক হিংসা, বিক্ষোভ ও শ্রমিক ও ছাত্র আন্দোলনের কারণে আইন শৃঙ্খলা রক্ষা কঠিন হয়ে পড়েছিল। আরেকটি সীমাবদ্ধতাও এই সরকারের ছিল। জুলাই বিপ্লবের পর একদম প্রথম দিন থেকেই দেশের রাজনৈতিক পরিস্থিতি আন্তর্জাতিকভাবে নজরে ছিল। তাই পরিস্থিতিকে সামাল দেওয়ার উদ্দেশ্যে সরকার যদি মাত্রাতিরিক্ত বাহিনীগুলোকে ব্যবহার করত, তাহলে দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারত।
বাংলাদেশের রাজনীতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা বরাবরই গুরুত্বপূর্ণ। মানবাধিকার সংস্থা ও বিদেশি কূটনৈতিক মিশনগুলো ইতিমধ্যেই উদ্বেগ জানাচ্ছে। অতীতে 2014, 2018 এবং 2024 সালের মতো নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকরা আস্থা রাখতে অস্বীকৃতি জানিয়েছিল, যার ফলে বৈশ্বিক পর্যায়ে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছিল। বর্তমান হামলার ঘটনা যদি আন্তর্জাতিক অঙ্গনে গণতন্ত্র বিরোধী প্রবণতার প্রমাণ হিসেবে দেখা হয়, তবে অন্তর্বর্তী সরকারের ওপর নতুন করে চাপ তৈরি হবে। আন্তর্জাতিক স্বীকৃতি ছাড়া নির্বাচনের গ্রহণযোগ্যতা টিকিয়ে রাখা কঠিন হবে। দেশের ভেতরেও নানা মহলে আস্থার সংকট তৈরি হয়েছে। সর্বশেষ নুরুল হক নূরের ওপর হামলায় তারা শঙ্কিত হয়ে পড়েছেন। শিক্ষাবিদ, আইনজীবী, সাংবাদিক, মানবাধিকার কর্মী সবাই একই সুরে বলছেন, নূরের ওপর হামলা গণতন্ত্রের জন্য বিপজ্জনক। অনেকেরই মূল্যায়ন হল, একজন তরুণ নেতা যিনি কোটা আন্দোলনের মতো শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে রাজনীতিতে এসেছেন, তার ওপর হামলা আসলে ভবিষ্যৎ প্রজন্মের ওপর হামলা। নাগরিকদের এই অবস্থান প্রমাণ করছে বিষয়টি কেবল দলীয় রাজনীতির গণ্ডিতে সীমাবদ্ধ নয়, বরং বৃহত্তর সমাজ এই ঘটনার ফলে আশঙ্কিত হয়ে উঠেছে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আস্থাহীন নির্বাচনের উদাহরণ একাধিকবার ঘটেছে। 1996 সালের 15 ফেব্রুয়ারি নির্বাচন ছিল একতরফা। 2014 সালে বিরোধী দলের অনুপস্থিতিতে ভোট হয়েছে। 2018 সালের নির্বাচনে ব্যাপক কারচুপি ও দমননীতির অভিযোগ উঠেছিল। দিনের ভোট রাতে হয়ে গিয়েছিল। আর সর্বশেষ 2024 সালে আওয়ামী লীগ আমিডামির একটি প্রবঞ্চনামূলক নির্বাচন করেছিল। প্রতিবারই সেই নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্যতা হারিয়েছে এবং দীর্ঘমেয়াদী রাজনৈতিক সংকট তৈরি করেছে। এমনকি বিদেশ থেকেও আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থাগুলো বাংলাদেশের নির্বাচন কভার করার আগ্রহ পায়নি। বাধ্য হয়ে ফ্যাসিবাদী আমলের সরকার নিজেদের মনোভাবাপন্ন লোকদেরকে নির্বাচনী পরিদর্শকের কার্ড দিয়ে নির্বাচনকে গ্রহণযোগ্য করার পায়তারা করছিল, যা আদতে কোনো কাজে আসেনি। নুরুল হক নূরের উপর হামলা কিংবা ক্রমবর্ধমান রাজনৈতিক সহিংসতার ঘটনা জনমনে সেই ইতিহাসকে নতুন করে জাগিয়ে তুলছে। রাজনৈতিক অস্থিরতা শুধু ক্ষমতার লড়াইয়ে সীমাবদ্ধ নয়, এটি অর্থনীতিকেও অস্থির করে তুলেছে। বিনিয়োগকারীরা অনিশ্চয়তার কারণে সিদ্ধান্ত নিতে পারছেন না। বৈদেশিক মুদ্রা সংকট, বাজারে স্থিতিশীলতা ও মূল্যস্ফীতি আরও বাড়তে পারে যদি নির্বাচনের আগে সহিংসতা থামানো না যায়। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। নির্বাচনী অনিশ্চয়তা বাংলাদেশের ভবিষ্যৎ প্রবৃদ্ধিকে মারাত্মকভাবে ব্যাহত করবে। কিছু কিছু রাজনৈতিক দল মনে করে নির্বাচিত সরকার না আসলে বিনিয়োগকারীরা আগ্রহ পাবেন না। কিন্তু নির্বাচিত সরকার আসার আগে যে রাজনৈতিক স্থিতিশীলতার প্রয়োজন তা নিশ্চিতকরণে অনেক স্টেক হোল্ডারই তৎপর হচ্ছেন না। জুলাই বিপ্লব যারা করেছিল সেই তরুণ প্রজন্ম নুরুল হক নুরুর ওপর হামলায় ভীষণই ক্ষিপ্ত। নুরু একসময় ডাকসু ভিপি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার আগে 2018 সালের কোটা আন্দোলনেও তিনি নেতৃত্ব দিয়েছেন। 2024 সালের কোটা আন্দোলনের জেরেই শেখ হাসিনার পতন হয়েছে। সব মিলিয়ে নুরুল হক নূর দেশের তরুণ প্রজন্মের মধ্যে বেশ জনপ্রিয়। হামলার পর সামাজিক মাধ্যমে তরুণদের ক্ষোভ ও হতাশা স্পষ্ট হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বিশেষ করে ফেসবুকে তরুণরা লিখছে, যদি নুরুল হক নূর নিরাপদ না হন তাহলে সাধারণ ভোটার কিভাবে নিরাপদ থাকবে? দলমত নির্বিশেষে সবাই নূরের প্রতি সহানুভূতি জানাচ্ছেন এবং হামলাকারীদের প্রশ্রয় দেয়া এবং গ্রেপ্তার না করার দায়ে অন্তর্বর্তী সরকারের এমনকি সেনাবাহিনীরও খোলামেলা সমালোচনা করছেন। এই দৃশ্যমান ক্ষোভে বোঝা যাচ্ছে যে নতুন ভোটাররা নির্বাচন প্রক্রিয়া নিয়ে আস্থা হারাচ্ছে, যা 2026 সালের ঘোষিত নির্বাচনের জন্য এক বিরাট হুমকি। রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ এবং এরপরে প্রধান উপদেষ্টার ভাষণের প্রেক্ষিতে নির্বাচন কমিশন ইতিমধ্যেই 2026 সালের নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে। কিন্তু জনগণের আস্থা ছাড়া সেই রোডম্যাপ বাস্তবায়ন
কার্যত অসম্ভব। জনগণ যদি বিশ্বাস না করে তাহলে ভোট কেন্দ্রে তাদের উপস্থিতি কমে যাবে, আর আংশিক অংশগ্রহণমূলক নির্বাচন কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। জনগণের বড় অংশই মনে করে যে রোডম্যাপ কোনো জাদুর কাঠি নয়, এটি কার্যকর হবে তখনই যখন জনগণ নিশ্চিত হবে যে তারা ভয়ভীতি ছাড়া ভোট দিতে পারবে। তাই জনগণকে আস্থায় নিতে না পারলে কাগজে কলমের এসব রোডম্যাপের তেমন কোনো কার্যকারিতা নেই। সব মিলিয়ে বলা যায় নুরুল হক নূরের ওপর বর্বর হামলা বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন সংকট তৈরি করেছে। অন্তর্বর্তী সরকারের সামনে এখন তিনটি প্রধান চ্যালেঞ্জ: প্রশাসনের ভেতরে থাকা দলীয় দোসরদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া, হামলার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা, জনগণের আস্থা পুনরুদ্ধার করা। এই কাজগুলো করতে ব্যর্থ হলে ঘোষিত রোডম্যাপ অনুযায়ী 2026 সালের নির্বাচন কেবল প্রশ্নবিদ্ধই হবে না, বরং দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতাকেও ভয়াবহভাবে বিপর্যস্ত করে তুলতে পারে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।